শান্ত ভাই, আমাদের আজ আলোচনার বিষয় সরকারের কোটেবল। নিশ্চয়ই বুঝতে পারছেন যে সরকারের কোটেবল 7 দিন ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার যে একটা সময়সীমা দিয়েছিল সরকারের পক্ষ থেকে। সময়সীমা আজ শেষ। আগামীকাল জামায়াত ইসলাম সহ বিভিন্ন ইসলামপন্থী দলগুলোর যে একটি জোটের কথা বলা আছে, তারা একটা বড় ধরনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে, সেটি কালকে হবে। এখন প্রশ্ন হলো, সরকারের কোটে পুরো বলটা সিদ্ধান্ত সরকারকে দিতে হবে। সেক্ষেত্রে দুই জোট, বিএনপির জোট এবং সরকার জামাতের জোট, দুই দিকে সরকারকে যে কোনো একটা সিদ্ধান্ত দিতে হবে। হয় নির্বাচনের দিনেই ভোট, নির্বাচনের দিনেই গণভোট, মানে জাতীয় নির্বাচনের দিনে গণভোট, অথবা আগে। তো এখন দুইটা সিদ্ধান্ত বাকি আছে, কিন্তু একটা সিদ্ধান্ত দিলেই কোনো একটা জোটের এগেনিস্টে যায়। সামনে কি এই বিষয়টির উপর ভিত্তি করে বাংলাদেশে বড় ধরনের নৈরাজ্যের সম্ভাবনা দেখছেন? বড় ধরনের নৈরাজ্যের দিকে শেষ পর্যন্ত যাবে না, কারণ হচ্ছে নির্বাচনটা সবার জন্যই দরকার। নির্বাচন যদি বানচাল হয় তাহলে সবাই ক্ষতিগ্রস্ত হবে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জামাত ইসলাম, তারপর বিএনপি বড় দল হিসেবে তারা ক্ষতিগ্রস্ত হবে। এনসিপি জুলাই গণঅভ্যুত্থানের এরকম কথা তো আছে, 54 বছরে যে দল, এরকম কথা আছে 54 বছরে যে দলটি কোনো ক্ষমতার কাছাকাছিও যেতে পারেনি, সেই দলটি এখন ক্ষমতার কাছাকাছি গিয়েছে, ক্ষমতা প্র্যাকটিস করছে। আপনাদের পক্ষ থেকে এরকম কার কথা বলছেন? জামাতের কথা বলছি সরাসরি। এরকম অভিযোগ আছে যে তারাই নির্বাচন পিছিয়ে গেলে তারাই সবচেয়ে বেশি সুবিধা পাবে। না, নির্বাচন পিছিয়ে গেলে সুবিধা পাবে, নির্বাচন পেছানোর সুযোগ তো নাই। তারা মনে করছে, জামায়াত মনে করছে যে তারা এখন বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ পদগুলোতে তাদের লোক আছে, সুতরাং তারা নির্বাচন পেছালে তারা ওই সব জায়গায় তো আছেই, পাশাপাশি তারা আরেকটু নিজেদেরকে স্ট্রেংথেন করবে এবং বিএনপিকে যদি কোনোভাবে বিতর্কিত করা যায় সেই চেষ্টা তাদের থাকতে পারে। কিন্তু হিসাব বলছে, পর্যবেক্ষণ করলে আপনি বুঝতে পারবেন যে বিএনপি 236টা, 37টা করেছিল, একটা স্থগিত করলো, 236টা আসনে তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। বিএনপির মতো দলে যেখানে 10 জন, 12 জন, 15 জন এরকম ক্যান্ডিডেটও থাকে এক একটা আসনে, মিনিমাম 2-3 জন, 4 জন থাকেই। সেই রকম দলে এই প্রার্থীতা যখন ঘোষণা করলো, তারা অলরেডি মাঠে নেমে গেছে। এদের মধ্যে মেজরিটি অংশ কিন্তু তারা স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে যে সে মেম্বার অফ পার্লামেন্ট হচ্ছে। তারা তাদের কর্মী মোবিলাইজেশন করে ফেলেছে। এই মুহূর্তে এই নির্বাচন যদি বানচাল হয়, আপনার কি মনে হয় যে তারা উঠে আসবে না? তাহলে আজকে জামায়াত যে কর্মসূচি দিচ্ছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, বানচাল করা এবং পেছানোর জন্য, বিএনপি খুব ধৈর্যের সঙ্গে এটা মোকাবেলা করছে, অত্যন্ত সতর্কতার সঙ্গে। জামায়াতের এই উস্কানিতে বিএনপি পা দিচ্ছে না। এর আগেও বিক্ষোভ সমাবেশ দিয়েছে, পাল্টা জামাতের আলোচনা, সরকার যে আলোচনা দেয়নি। আমি শেষ করি আমার কথাটা, বিএনপি পাল্টা কর্মসূচি দেয়নি। কিন্তু যদি এরকম পরিস্থিতি হয় যে এই কারণে নির্বাচন পিছিয়ে যেতে পারে, যেটা জামায়াতের নেতারা অলরেডি আওয়াজ তুলেছেন, দরকার হলে নির্বাচন 2 মাস পিছিয়ে যাবে, দরকার হলে পিছিয়ে যাওয়ার সুযোগ নাই। কারণ নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করার পরে বিএনপি কিন্তু কোনোবারই এত আগে প্রার্থিতা ঘোষণা করেনি। নিশ্চয়ই তাদেরও একটা রাজনৈতিক কৌশল আছে যে কেন বিএনপি এত আগে, তফসিল ঘোষণারও এত আগে তারা কেন প্রার্থী ঘোষণা করে দিল। সুতরাং বিএনপি তখন পরিস্থিতির কারণে বাধ্য হয়ে, তাদের বাধ্য করলে তারাও কর্মসূচি দিবে। কর্মসূচি দিলে তখন যদি জামায়াত এবং বিএনপি যদি রাস্তায় সাংঘর্ষিক রূপ নেয় এই দুই পক্ষের মধ্যে, পতিত ফ্যাসিবাদ যারা কয়জন বিদেশে গেছে, যে কজন বিদেশে গেছে, 16 বছর ধরে তারা যে অস্ত্রের ভান্ডার তৈরি করেছিল, বিভিন্ন জায়গার ভিডিও ফুটেজগুলো আপনি তো দীর্ঘদিন সংবাদ মাধ্যমে একটু মেমোরিতে এনে দেখেন যে গোলাগুলি নিজেদের মধ্যে হতো, সে অস্ত্রগুলো কোথায়? ইন্ডিয়া কি অবৈধ অস্ত্রসহ কাউকে প্রশ্রয় যেতে দিয়েছে? দেয়নি তো। তাহলে পতিত ফ্যাসিবাদ গোষ্ঠী যারা এই দেশে চুপচাপ আছে এখন কৌশলগত কারণে, অবস্থানের কারণে সেই অস্ত্র তাদের হাতে আছে, তারা এই সুযোগটা নিবে। তখন অবধারিতভাবে এই বিএনপি এবং জামাতের সাংঘর্ষিক অবস্থান এবং ফ্যাসিবাদ গোষ্ঠী যে তখন সুযোগ গ্রহণ করবে, দেশের এমন পরিস্থিতি হবে তখন এই সরকার টিকবে না। তাহলে একটা শূন্যতা তৈরি হবে। সেই শূন্যতার সুযোগটা শূন্য তো রাখা যাবে না, কাউকে না কাউকে তো দেশ পরিচালনার দায়িত্ব তখন নিতে হবে। সেটা কারা হতে পারে? মার্শাল্লাহ হতে পারে,
সেনাবাহিনী অ্যাসিস্টেড অন্য শান্ত কিছু ভাই, হতে পারে। তাহলে কি আপনার মনে হয় এই জামায়াত, এই বিএনপি, এই এনসিপি কেউ মানে রক্ষা পাবে তখন? আপনার এই শঙ্কা যদি সত্য হয়ে থাকে, আমি আপনার শুধুমাত্র এখন জুলাইয়ের যে পক্ষ শক্তি যারা আছে রাজনৈতিক মাঠে, কিন্তু বিপক্ষ শক্তি কেউ নেই। আপনি এনসিপি বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, যাকেই বলেন, তো শুধুমাত্র মানে কে আগে ক্ষমতায় যাবে, মানে সে যে ক্ষমতাটা আগে কে ভোগ করবে, সবারই ক্ষমতা আসার সম্ভাবনা আছে, 2 দিন আগে অথবা পরে রাজনীতি করলে আসবে। কে আগে ক্ষমতায় যাবে, একটা কারণে কি এত বড় দূরত্ব? না, সবাই ক্ষমতা আসার সম্ভাবনাও দেখছে না এরা। কে আগে যাবে সেই প্রশ্নটা মুখ্য না। এই যে বিএনপি বাদে বাকি সকল শক্তিগুলো তারা ধরে নিয়েছে আওয়ামী লীগ আর বিএনপি বাংলাদেশে এই দুইটা দল ছিল কম্পিট করার মতো বড় দল, অন্য কোনো দল ধারে কাছে ছিল না। আওয়ামী লীগ পতিত হওয়ার পরে এদের মনে মগজে ওই ধারণাটা ঢুকে আছে ক্ষমতায় তো বিএনপি আসবে, সেই জন্য তাদেরকে বিএনপিকে কত মানে দৈর্ঘ্যের রশি দিয়ে কতভাবে পেঁচিয়ে বাঁধা যায় সেই প্ল্যান নিয়ে সবাই ব্যস্ত, যে বিএনপি ক্ষমতায় আসলেও যেন তারা রাষ্ট্র পরিচালনা স্বাধীনভাবে করতে না পারে, তাদেরকে আষ্টে পৃষ্ঠে বাঁধতে হবে। আর যদি জামায়াত, এনসিপি বা অন্য কোনো গোষ্ঠী যদি মনে করত যে তারা ক্ষমতায় আসবে, তাহলে বিএনপি নোট অফ ডিসেন্ট যদি দিয়েও থাকে কোথাও, যেখানে যেখানে দিয়েছে তো বটেই, সেইগুলি বিএনপি তো বলেছে তারা জনগণ যদি এই নোট অফ ডিসেন্ট দেওয়ার পরেও জনগণ তাদের রায় দেয় পক্ষে, তাহলে তারা প্রথমে প্রায়োরিটি ধরবে। সব দল মিলে একমত হয়েছে যেই বিষয়গুলি সেগুলো বাস্তবায়ন, তারপরে 31 দফার বাকি যেটা থাকে সেটা। আর যদি জামায়াত ক্ষমতায় আসে, এনসিপি ক্ষমতায় আসে, তাহলে তারা তো এই জুলাই সনদের ব্যাপারে সবগুলোতেই একমত, তারা বাস্তবায়ন করবে, তাহলে তো কোনো সমস্যা থাকে না। মোট কথা হলো তারা যে ক্ষমতায় আসবে এই স্বপ্ন তো দূরের কথা, এই দুঃস্বপ্ন তারা দেখতে পাচ্ছে না বলেই তারা এই জুলাই সনদ নিয়ে এত কথা এবং এত কিছু করছে। তাদের ন্যূনতম সম্ভাবনা যদি দেখতো যে আমরা তো ক্ষমতায় যাবই, সুতরাং বিএনপি কোথাও কোথাও আপত্তি করলে কিচ্ছু যায় আসে না, এরা ক্ষমতায় আসবে না, আমরা আসবো এবং আমরা বাস্তবায়ন করব,